আমার নাম রশিদ। সবাই আমাকে সিদা দর্জি বলতো। আমি একটা গ্রামে থাকতাম এবং আমার নিজের কাজ ভালোই চলছিল। কিন্তু জীবনে কখনো কখনো এমন সময় চলে আসে যে মানুষকে সেই জায়গাটাও ছাড়তে হয় যেখানে সে বছরের পর বছর কাটিয়েছে। আমার সাথেও ঠিক এমনটাই হয়েছিল। একদিন গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির সাথে আমার কোনো এক বিষয়ে ঝগড়া হয়ে গেল, আর তারপর থেকে সে আমার শত্রুদের তালিকায় সামিল হয়ে গেল। সে আমার বিরুদ্ধে পরিবেশ তৈরি করতে শুরু করল, আমার গ্রাহকদের আমার বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করল, এবং আস্তে আস্তে আমার দোকান জনশূন্য হতে লাগল। আমি অনেক সহ্য করেছি, অনেক ধৈর্য ধরেছি, কিন্তু যখন ব্যাপারটা প্রাণের ঝুঁকি পর্যন্ত পৌঁছে গেল, তখন আমি ভাবলাম যে এখন এখানে থাকা বোকামি। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে অন্য কোনো গ্রামে চলে যাই এবং সেখান থেকে নতুন জীবন শুরু করি। আমি আমার টুকটাক জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং পরের দিন সকালেই এক নতুন গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই গ্রাম যেখানে আমি পৌঁছালাম সেটা তুলনায় বড় এবং উন্নত এলাকা ছিল। এখানে বাজারও বেশ বড় ছিল এবং বেশ হইচইও ছিল। আমি ভাবলাম যদি এখানে কাজ শুরু করা যায় তবে আবারও জীবন বদলে যেতে পারে। আমি বাজার ঘুরে দেখলাম এবং বিভিন্ন দোকানের বাইরে বসে থাকা লোকেদের জিজ্ঞেস করলাম যে কোথাও কোনো দোকান খালি আছে কিনা। কিন্তু সবাই এটাই বলতো যে এখানে তো কোনো দোকানই খালি নেই, আগে থেকেই সব বুক হয়ে আছে, আর যদি কেউ ছেড়েও দেয় তবে সাথে সাথে অন্য কেউ নিয়ে নেয়। আমি খুব হতাশ হলাম, কারণ দর্জি মহিলারা তো ঘর থেকেও কাজ চালিয়ে নিতে পারে, কিন্তু একজন পুরুষ দর্জিকে তো দোকানেই বসতে হয়। যাতায়াতকারী প্রতিটা মানুষ যখন দেখবে যে ওটা দর্জির দোকান তখনই তো কাপড় দেবে। আর তার ওপর আমার বিয়েও হয়নি, না কোনো স্ত্রী ছিল, না কোনো বোন যে বাড়িতে এসে মহিলাদের সাথে কথা বলে অর্ডার নিয়ে নিত। আমার তো অবশ্যই দোকানের প্রয়োজন ছিল। এই দুশ্চিন্তার মধ্যে যখন আমি বাজারের অন্য দিকে গেলাম, তখন এক কোণায় একটা দোকান নজরে এলো, যেটা বাকি দোকানগুলোর থেকে আলাদা ছিল। ওটা মার্কেটের একেবারে শেষ দোকান ছিল। সেটার পরেই দেওয়াল চলে আসত এবং রাস্তা বন্ধ হয়ে যেত। দোকানটা বাইরে থেকে বেশ পুরনো আর নোংরা লাগছিল, কিছুটা ধ্বংসস্তূপের মতো দৃশ্য মনে হচ্ছিল। আমি সেখানেই দাঁড়িয়ে এক লোককে জিজ্ঞেস করলাম যে এই দোকানটা তো খালি পড়ে আছে, তোমরা তো বলছিলে কোনো দোকান খালি নেই। সেই লোকটা হালকা একটু হাসল আর বলল যে এই দোকানটা খালি ঠিকই, কিন্তু এর মালিক এই পৃথিবীতে আর নেই এবং এর কোনো উত্তরাধিকারীও নেই। আমি বললাম যে আমি যদি এখানে বসি তবে কোনো সমস্যা হবে না তো। সে আমার দিকে তাকালো আর বলল যে কেন, তোমার কি নিজের জীবনের মায়া নেই? আমি একটু চমকে গিয়ে জিজ্ঞেস করলাম মানে কি। সে বলল এই দোকানটা আছরগ্রস্ত, এখানে ভূতের ছায়া আছে, আর যেই এখানে বসেছে সে 4 দিনও টিকতে পারেনি। আমি মনে মনে কিছুটা ভয় অনুভব করলাম, কিন্তু তারপর দোকানের দিকে আবারও তাকালাম এবং ভাবলাম যে এতটাও খারাপ নয়। এমনিতে তো কর্নারের দোকান, আর বাজারে ঢোকার সময় সবার আগে এই দোকানের উপরই নজর পড়ে। শুধু এর অবস্থা কিছুটা খারাপ, ঝাড়ু মোছা করলেই পরিষ্কার হয়ে যাবে। আমি ওই লোককে জিজ্ঞেস করলাম এখানে কি হয়েছিল। সে বলল এই দোকানের গল্প অদ্ভুত। এখানে আগে এক লোক দুধ দইয়ের দোকান খুলে বসেছিল এবং যেই সেখান থেকে দুধ কিনেছিল সেই অসুস্থ হয়ে গিয়েছিল। সেই লোকটা খুব চিন্তিত থাকত আর বলতো যে রাতে জিনের বাচ্চারা এসে আমার সব দুধ খেয়ে যায়। সে প্রায়ই দোকান খোলা রেখে ঘুমিয়ে পড়ত আর সকালে দেখত দুধ উধাও হয়ে গেছে। তারপর সে একদিন চুপচাপ দোকান ছেড়ে চলে গেল। তারপরেও আরও লোক এলো, কেউ কাপড়ের কাজ করল, কেউ মোবাইল মেরামতের দোকান দিল, কিন্তু কেউ বেশি দিন টিকতে পারল না। সবাইকে কোনো না কোনো অদ্ভুত সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। গত 8 বছর ধরে এই দোকান বন্ধ পড়েছিল, আর এর মালিক একজন বৃদ্ধ লোক ছিল যে বিদেশে তার ছেলের কাছে চলে গেছে। এখন তার কোনো হদিস নেই যে সে বেঁচে আছে কিনা, এবং সে দোকানটা কাউকেও দিয়ে যায়নি। আমি ভাবলাম যদি আমি এখানে বসি তবে আমাকে কাউকে ভাড়াও দিতে হবে না, কারণ কোনো মালিক নেই, কোনো ওয়ারিশ নেই। ওই লোকটা বলল, তুমি 4 দিনও এখানে বসতে পারবে না। আমি বললাম তবে চলো দেখা যাক, ভাগ্য পরীক্ষা করি। আমি বাজার কমিটির কাছে গেলাম। তারা পরিষ্কার ভাষায় বলল যে আমরা দায়ী হব না, যা করার নিজের ইচ্ছায় করো। আমরা আগেও লোকেদের মানা করেছি, কিন্তু তুমি যদি চাও তবে বসতে পারো। আর আমি বললাম আমি ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত, কারণ এখানকার বাকি দোকানগুলোর ভাড়া 6,000 থেকে শুরু হচ্ছে, আর আমার কাছে এত টাকা নেই যে শুরুতে এত ভাড়া দেব। আমি একটা পুরনো ঝাড়ু নিলাম এবং দোকানের সাফাই শুরু করে দিলাম। ভেতরে কিছু পুরনো জিনিসও পড়েছিল, টেবিল চেয়ার পড়েছিল, একটা আয়নাও লাগানো ছিল যা ধুলোয় ঢেকেছিল। আমি মনে মনে ভাবলাম যে আমি তো এই সব বিনে পয়সায় পেয়ে গেলাম, জিনিসপত্র কেনারও প্রয়োজন হলো না, যেন লটারি লেগে গেল। আমি খুব খুশি ছিলাম আর ভাবছিলাম যে কাজ শুরু করি আর ভাগ্য বদলাই। সবাই আমাকে বলছিল যে তুমি পাগল, তোমার কি নিজের প্রাণের মায়া নেই? তুমি একা, তোমার নিজের বলতে কেউ নেই। যদি থাকতে তবে কখনোই তোমাকে এই দোকানে বসতে দিত না। সবার কথা ছিল যে মানুষ যেখানে নিজের জীবন নিয়ে গম্ভীর হয় সেখানে এমন জায়গায় বসার কথা চিন্তাও করে না। কিন্তু আমি এইসব কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিলাম, কারণ আমার জন্য এখন পিছিয়ে যাবার মানে ছিল যে আমি আমার হার স্বীকার করে নিই, আর আমি কখনো হার মানার লোক ছিলাম না।
হ্যাঁ, এটা ঠিক যে যখন আমি দোকান পরিষ্কার করছিলাম তখন একটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত লাগছিল, আর সেটা হলো এই দোকানের একটা কোণা যা একেবারে দোকানের শেষ অংশে ছিল। ওই কোণাটা অসম্ভব অন্ধকার ছিল, আর আমি সেটা যতই পরিষ্কার করতাম বা আলো দিতাম তাতে একটা অদ্ভুত গুমোট ভাব থাকত, আর মনে এক নাম না জানা ভয় অনুভব হতো। আমার মনে পড়ল আমার দাদা বলতেন যে জিনের দল সবসময় কোণায় লোকায়, আর বিশেষ করে সফর মাসে এই জিনিসগুলো বেশি সক্রিয় হয়ে যায়। আমার মন চাইল সব ছেড়ে দিই, কিন্তু তারপর ভাবলাম যে হয়তো এটা মনের ভুল, বা হতে পারে লোকে এত ভয় পাইয়ে দিয়েছে যে আমার মন নিজেই এমন কথা ভাবতে শুরু করেছে। আমি নিজেকে সান্ত্বনা দিলাম আর ভাবলাম যে দিনে দোকান খুলব আর সন্ধে হওয়ার সাথে সাথেই দোকান বন্ধ করে দেব। আমি এখানে রাত কাটাবো না। আমি দোকানটা ভালো করে পরিষ্কার করে নিলাম, ভেতরে পড়ে থাকা পুরনো টেবিলটাকে একটু সোজা করে ব্যবহারের যোগ্য বানালাম এবং নিজের সেলাই করা কিছু নমুনা জামা, যেগুলো আগে থেকেই আমার কাছে ছিল, সেগুলো দেয়ালে টাঙিয়ে দিলাম, যাতে আসা যাওয়া গ্রাহক বুঝতে পারে যে আমি কেমন কাজ করি। আমার দুটো মেশিন ছিল, একটা পুরনো আর একটা নতুন। দুটোকেই সঠিক জায়গায় রেখে দিলাম। কিছু সুতো আর সুই যা আমার ব্যাগে ছিল সেগুলো বের করে গুছিয়ে রাখলাম, আর তারপর আমি বিসমিল্লাহ পড়লাম। 2 রাকাত নফল নামাজ আদায় করলাম এবং দোকানের এক কোণায় বসে পড়লাম। আমি তো ভাবিনি যে যদি পুরো গ্রামে এটা রটে যায় যে এই দোকান আসরগ্রস্ত, তবে মানুষ আসবেই বা কীভাবে। কেউ দোকানের ভেতরে পা রাখার আগে 10 বার ভাববে। কিন্তু আমি আন্দাজ করলাম যে যদি দোকানের ভেতরে নাও আসে, তবে আমি বাইরে দাঁড়িয়ে অর্ডার নিতে পারবো, আর কথা বলা যাবে, কিছু না কিছু তো চলবে। একটা আশা ছিল যে হয়তো মহিলারা বিশ্বাস করে চলে আসবে, কারণ আমি ছাড়া এখানে মাত্র একজনই দর্জি ছিল এবং সেও বেশ বুড়ো হয়ে গিয়েছিল। সবাই বলতো যে তার হাতের কাজে এখন আর আগের মতো সেই জাদু নেই। এই আশাতেই আমি সেই দিনটা কাটালাম। পুরো দিন বসে রইলাম, প্রতিটা মুহূর্ত কাটালাম, কিন্তু কেউ উঁকি দিয়েও দেখল না। দুপুরে এক লোক পাশ দিয়ে যাওয়ার সময় অবাক হয়ে বলল, সত্যিই বসে গেছো এই দোকানে? আমি হেসে বললাম, আল্লাহর নাম নিয়ে বসেছি। সে মাথা নেড়ে চলে গেল, যেন বলতে চাইছিল যে বেশি দিন টিকবে না। রাতের সময় ঘনিয়ে আসছিল, বাজারের দোকানগুলো বন্ধ হচ্ছিল, আর সবাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমিও মালপত্র গোছাতে যাব, এমন সময় হঠাৎ এক মেয়ে এলো যে পুরোপুরি নেকআপ করেছিল। তার পোশাকও ছিল অত্যন্ত শালীন। কিন্তু তা সত্ত্বেও তার সৌন্দর্য আর যৌবন এমনভাবে ফুটে উঠছিল যেন মেঘের আড়ালে লুকিয়ে থেকেও চাঁদ তার আলো লুকাতে পারে না। সে আমার সামনে এসে থামল এবং নরম গলায় বলল, আমার কিছু কাপড় সেলাই করাতে হবে। আমি বললাম, জি বিসমিল্লা, আসুন ভেতরে আসুন। সে কোনো দ্বিধা ছাড়াই ভেতরে চলে এলো আর কাউন্টারের সামনে এসে দাঁড়ালো। সে তার হাতে ধরা একটা বড় কালো রঙের শপার থেকে একটা কালো রঙের কাপড় বের করল। কাপড়টা সম্পূর্ণ কালো আর বেশ ভারী জাতের ছিল। আমি হাত দিয়ে অনুভব করলাম যে কাপড়টা খুব উন্নত মানের। আমি বললাম, আপনার কি সেলাই করাতে হবে? তো সে বলল, একটা লম্বা জোব্বা বানাতে হবে, 7 ফুট লম্বা। আমি অবাক হয়ে বললাম, 7 ফুট লম্বা? তো সে হেসে বলতে লাগল, হ্যাঁ, আমার এমনই চাই। এখন যেহেতু সে আমার প্রথম গ্রাহক ছিল, আমি বেশি প্রশ্ন করলাম না। আমি বললাম, এতে কি কোনো লেস বা বোতাম ইত্যাদি লাগাতে হবে, নাকি শুধু সাদাসিধা রাখতে হবে? তো সে বলল, না, শুধু সাধারণ কালো জোব্বা হবে, কিছুই লাগিও না। পারলে পুরোপুরি কালো সুতো দিয়ে সেলাই করো। আর একটা কথা, এটা আমার সাইজের বানিও না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, যদি আপনার সাইজের না হয় তবে কার জন্য? তো সে হেসে বলল যে এটা আমার জন্য নয়। এই কথাটা আমাকে কিছুক্ষণের জন্য ঘাবড়ে দিল, কিন্তু আমি তবুও বেশি প্রশ্ন করলাম না, কারণ আমার জন্য কাজটা জরুরি ছিল। আমি বললাম, এর জন্য টাকা বেশি লাগবে, কারণ 7 ফুটের জোব্বা আর সাধারণ হলেও খাটুনি বেশি। সে বলল, কত টাকা নেবেন? আমি বললাম, 1400 টাকা। সে বলল, ঠিক আছে, টাকার চিন্তা করবেন না, কাজ ভালো হওয়া চাই। আমি তো অবাক হয়ে গেলাম যে আজকের যুগে কেউ এত সহজে কাজ দিয়ে বিনা তর্কে দাম মেনে নেয়। তবুও মনে শান্তি হলো আর খুশিও হলাম যে চলো, প্রথম দিন আর আল্লাহ গ্রাহক পাঠিয়েছেন। সেই মেয়েটি কাজ দিয়ে চলে গেল, আর আমি সেই রাতেই ওই জোব্বার কাজ শুরু করে দিলাম, কারণ আমার কাছে আর কোনো কাজ ছিল না। পরের দিনই ওটা তৈরি করে ফেললাম, কিন্তু আমি তাকে তৃতীয় দিন ডেকেছিলাম যাতে সে এলে আমি পুরোপুরি প্রস্তুত হয়ে কাজ দেখাতে পারি। যখন তৃতীয় দিন সে এলো, তখন আমি জোব্বাটা দেখালাম। সে খুব খুশি হলো। আমি বললাম, এবারে টাকা দিয়ে দিন। তখন সে তার শপার থেকে কিছু নোট বের করল আর কাউন্টারে রাখল। ওপর দেখতে 100 টাকার নোট ছিল। আমার মনে হলো হয়তো সে কম টাকা দিয়েছে। আমি বললাম, হয়তো আমাকে ঠকিয়ে চলে গেছে, কারণ ওপরে শুধু 100 টাকার নোট ছিল। কিন্তু যখন আমি টাকা গুনলাম তখন অবাক হয়ে গেলাম, কারণ ভেতরে 5000 টাকার দুটো নোট বেরোলো। মোট 10,000 টাকা ছিল। আমি তো ঘাবড়ে গেলাম যে এটা কি হলো, এ তো প্রয়োজনের চেয়ে অনেক বেশি দিয়ে গেছে। আমি এদিক ওদিক তাকালাম, কিন্তু সে ততক্ষণে চলে গিয়েছিল। আমি মনে মনে ভাবলাম যে হয়তো আল্লাহ আমার নিয়তের ফল দিয়েছেন,
আমি তো ভাবছিলাম যে আমার লোকসান হয়ে গেছে, কিন্তু এ তো উল্টো আমাকে বরকত দিয়ে গেল। পরের দিন আমি সকাল সকাল বাজারে চলে এলাম, আর আমার শুরুতেই ব্যাপারটা অদ্ভুত লাগলো যে আজ পুরো বাজার বন্ধ ছিল। অথচ এই বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই যে এখানে জীবন সকাল থেকেই শুরু হয়ে যেত। কাপড়ের রং করা মানুষ, ওড়নায় ছাপ দেওয়া লোক, জামার পিস ওয়ার্ক করা লোক, পকেট কাটা আর বোতাম লাগানো মানুষ, আর দর্জিদের ছোট ছোট কারখানা সব দিন শুরু হতেই কাজে লেগে যেত। আর এখানকার পরিবেশ সাধারণত বেশ ব্যস্ত আর প্রাণবন্ত থাকত। কিন্তু আজ আমি অবাক হলাম যে একটা দোকানেরও শাটার খোলা নেই। রাস্তা, গলি সব নির্জন পড়ে আছে। আর কিছুক্ষণ তো আমি দাঁড়িয়ে ভাবলাম যে আজ কি কোনো ছুটির দিন নাকি কোনো উৎসব, যার কারণে দোকানপাট বন্ধ। কিন্তু এমন কোনো কথা আমার মনে পড়ল না। আর আমি ভাবলাম, যাই হোক, আমি আমার দোকান খুলেনি। আমি দোকানের তালা খুললাম আর ভেতরে ঢুকলাম। দোকানের ভেতরে পা দিতেই আমার শ্বাস যেন আটকে গেল, কারণ সামনে যে দৃশ্য ছিল তা আমার ভাবনার চেয়েও অনেক বেশি অদ্ভুত আর ভয়ঙ্কর ছিল। সেই একই কোণা যা সব সময় আমাকে আতঙ্কিত করত, যেখানে আলো ফেললেও আলো যেত না, যেখানে পরিষ্কার করা সত্ত্বেও একটা গুমোট ভাব আর বোঝা অনুভব হতো। আজ সেখানে এক লোক মাটিতে বসেছিল আর নিজের আঙুল দিয়ে মাটিতে কিছু লেখার চেষ্টা করছিল। তার চুলগুলো এলোমেলো ছিল। তার মুখ নিচু করা ছিল, আর সে ক্রমাগত বিড়বিড় করছিল। আমার মনে হলো হয়তো কোনো নেশাখোর বা পাগল এসে বসেছে। আমি আওয়াজ দিলাম, কে তুমি ভাই, কি করছো এখানে? কিন্তু সে আমার দিকে তাকালোও না আর জবাবও দিল না। বরং সে নিজের ঘোরেই মগ্ন রইল, যেন সে অন্য কোনো জগতেই আছে। আমি একবার আবার চিৎকার করে বললাম, ভাই শোনো, তুমি কে, এখানে কি করছো? এটা আমার দোকান। কিন্তু তবুও সে চুপ থাকল, শুধু কান্নার মতো আওয়াজ আসছিল। আমি ভয়ে ভয়ে এক পা এগিয়ে গেলাম আর বললাম, আমার দিকে তাকাও, তুমি কে? আর যখন সে আস্তে আস্তে নিজের মুখ ওপরে তুলল আর আমার দিকে তাকালো, তখন আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল আর পায়ের তলার মাটি সরে গেল, কারণ ওই মুখটা আমার নিজের মুখ ছিল। আমি নিজেকে দেখছিলাম, কিন্তু এমন একটা বিকৃত আমি যাকে চেনা দায়। চোখের নিচে কালচে ছোঁপ আর ফোলা ভাব, যেন দিন ধরে কাঁদছে। ঠোঁট শুকনো আর তার ওপর সাদা স্তরের মতো জমে আছে। চুল অঘোছালো আর জামাকাপড় ছেঁড়া। ওটা আমিই ছিলাম, কিন্তু এমন একটা আমি যাকে দেখে যে কোনো মানুষ আতঙ্কিত হবে। আমি অবাক হয়ে আর ভয়ে পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু সে আমার ওপর চিৎকার করতে লাগল। সে বলতে লাগল, পালিয়ে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও, তুমি কিচ্ছু জানো না, তোমার ধারণা নেই যে তুমি কি করতে যাচ্ছ। এখানে যে এসেছে সে শেষ হয়ে গেছে, তুমিও শেষ হয়ে যাবে। আমি তার চিৎকার চেঁচামেচিতে এত ভয় পেলাম যে নিজের কানে হাত চেপে ধরলাম আর জোরে জোরে চিৎকার করতে লাগলাম, না না, আমি কিচ্ছু করছি না, আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দাও। আমি পালাতে চাইছিলাম, কিন্তু আমার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। আমি নিজের জায়গা থেকে নড়তে পারছিলাম না। আমি অনবরত চিৎকার করছিলাম, আর আমার সেই বিকৃত মুখটা বারবার এটাই বলে যাচ্ছিল, পালিয়ে যাও, নয়তো তোমাকেও একই পরিণতির শিকার হতে হবে। আর অমনি হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আর আমি বিছানায় বসে পড়লাম। ঘামে ভেজা অবস্থায় হাঁপাচ্ছিলাম। আমার হার্টবিট খুব বেড়ে গিয়েছিল, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, আর আমার কিছুই মাথায় আসছিল না যে আমি স্বপ্ন থেকে বেরিয়েছি নাকি ওসব সত্যিই ঘটেছিল। আমি নিজেকে হাতড়ে দেখলাম আর সান্ত্বনা দিলাম যে আমি আমার বাড়িতে আছি। আমি জল খেলাম আর আস্তে আস্তে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। আমার এমন মনে হচ্ছিল যেন আমি এখনও ওই স্বপ্নের ভেতর আছি, কিন্তু বাস্তবতা এটাই ছিল যে ওটা একটা স্বপ্ন ছিল, কিন্তু এতটাই জ্যান্ত যে আমার মনে হচ্ছিল আমি সত্যি ওসবের মধ্য দিয়ে গিয়েছি। আমার জীবনে কখনো এমন স্বপ্ন আসেনি, এত ভয়ানক, এত হৃৎপিণ্ড কাঁপানো স্বপ্ন যা আমার আত্মা পর্যন্ত কাঁপিয়ে গিয়েছে। আমি ঘড়ি দেখলাম তো ফজরের সময় ঘনিয়ে এসেছিল। আমি অজু করলাম আর মসজিদে যাওয়ার আগেই আজান হয়ে গেল। আমি নামাজ পড়লাম আর মনে অদ্ভুত এক শান্তি অনুভব করলাম, যেন কিছু বোঝা হালকা হয়েছে। নামাজের পর আমি অনেকক্ষণ বসে ভাবলাম যে শেষ পর্যন্ত এই স্বপ্ন কেন এলো। আর আমার এটাই মনে হলো যে হয়তো এই স্বপ্ন এজন্য এসেছে কারণ আমি সারাক্ষণ ওই দোকানের কথা ভাবতে থাকি। ওই কথাগুলো, লোকেদের গল্প, ওই দোকানের কল্পনা আমার মাথায় জাঁকিয়ে বসেছে, আর এটাই আমার স্বপ্নের ডরাবনা রূপ নিয়ে এসেছে। আমি প্রতিজ্ঞা করলাম যে এখন থেকে ওই দোকান সম্পর্কে নেতিবাচক কথা ভাবব না আর নিজের কাজে মন দেব, কারণ যদি মন দুর্বল হয় তবে ছায়াকেও শত্রু মনে হয়। এই স্বপ্নের পর জানি না কেন আমার অবস্থা আগের মতো রইল না। এখন আমি আগের মতো উৎসাহী ছিলাম না। দোকানে বসলে নজর বারবার ওই কোণার দিকেই যেত যেখানে স্বপ্নে আমি আমার নিজের বিকৃত মুখ দেখেছিলাম। ওই কোণাটা আমাকে দিনের আলোতেও আতঙ্কিত করতে শুরু করেছিল, যদিও আমি জানতাম যে দিনের আলোতে কোনো ছায়া বা কোনো জিন ভূতের জোর থাকে না। তবু একটা অদ্ভুত কাঁপুনি আমার শরীরে বয়ে যেত যখনই নজর ওদিকে পড়ত।
শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম যে ওই কোণার সামনে কিছু একটা টাঙিয়ে দেওয়া উচিত, যাতে ওটা নজর থেকে আড়ালে থাকে। আমি দোকানের এদিক ওদিক দেখলাম, কোনো জুৎসই কাপড় পেলাম না, তবে একটা অর্ধেক পর্দা পড়েছিল যা কোথাও থেকে ছিঁড়ে গিয়েছিল, আর বেশ ময়লাও ছিল। কিন্তু আমার কাছে আর কিছু ছিল না, তো আমি ওটাকেই এমনভাবে টাঙিয়ে দিলাম যাতে ওই কোণাটা কিছুটা হলেও ঢাকা থাকে। পুরোপুরি ঢাকেনি, কারণ পর্দা বেশ ছোট ছিল, কিন্তু এটুকু অবশ্যই হলো যে নজর ওদিকে কম পড়ে আর মন কিছুটা শান্ত থাকে। পুরো দিন আমি দোকানে এইভাবেই বসে রইলাম আর প্রতিটি আওয়াজে চমকে উঠতে লাগলাম। কোনো গ্রাহক এলো না, আর কোনো পরিচিত লোকও ওদিক দিয়ে গেল না। শুধু একা আমি আর সেই নিস্তব্ধ দোকান। আমার কাছে সেই টাকাই ছিল যা ওই নেকআপ পরা মেয়েটি দিয়েছিল, যার বদৌলতে অন্তত খাওয়া দাওয়ার খরচ চলে যাচ্ছিল। আমি বেশি দুশ্চিন্তায় ছিলাম না, কারণ একা মানুষের আর কত খরচ, সকাল সন্ধ্যা খাবার আর চা আর সামান্য কিছু প্রয়োজন। কিন্তু মন তো চায় যে দোকানে ভিড় থাকুক, মানুষ আসুক যাক, কাপড় দিক, প্রশংসা করুক আর ব্যবসা একটু বাড়ুক। কিন্তু ওসব যেন এই দোকানের চৌখাটের বাইরেই রয়ে গিয়েছিল। এরই মাঝে হঠাৎ আমার নজর ওই পর্দার দিকে গেল, আর আমার শরীরে যেন হিমস্রোত বয়ে গেল। কারণ পর্দা নিচ থেকে বেশ উঁচু ছিল, আর পরিষ্কার দেখা যাচ্ছিল যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আর যে জিনিসটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল, সেটা হলো তার পা উল্টো ছিল। শুধু উল্টোই নয়, বরং স্থির। আর স্থির হওয়া সত্ত্বেও তার থেকে এক অদ্ভুত কাঁপানো আবহাওয়া বের হচ্ছিল, যেন বাতাস থমকে গেছে, যেন সময় থমকে গেছে। আমি এক মুহূর্তের জন্য একেবারে জমে গেলাম। তারপর যেন আমার ভেতরের চিৎকার বের হওয়ার জন্য অস্থির হয়ে উঠল, আর আমি এক জোরালো চিৎকার দিলাম। এত জোরালো যে হয়তো সারা মার্কেটে প্রতিধ্বনিত হয়েছিল। আর আমার চিৎকারের সাথেই হঠাৎ আওয়াজ এলো, কি হয়েছে? আর যখনই আমি সামনে দেখলাম, তখন সেই নেকআপ পরা মেয়েটি দাঁড়িয়েছিল। আমি ভীষণভাবে হাঁপাচ্ছিলাম, আমার বুক ধড়ফড় করছিল, আমার শ্বাস বের হচ্ছিল না। সেই মেয়েটি খুব সহজভাবে বলতে লাগল, যদি কোনো সমস্যা থাকে তবে আমি পরে আসছি। আমি তৎক্ষণাৎ সামলে নেওয়ার চেষ্টা করলাম আর বললাম, না, কোনো সমস্যা নেই, শুধু গরম বেশি লেগে গেছে আর শরীরটা একটু খারাপ লাগছে। আমি পাশে রাখা জলের গ্লাসটা তুললাম আর তাড়াতাড়ি জল খেলাম। তবুও আমার চোখ এক মুহূর্তের জন্য ওই পর্দা থেকে সরছিল না, আর আমি বারবার আর চোখে দেখার চেষ্টা করছিলাম যে কোথাও ওই পা এখনও আছে কিনা। কিন্তু সেখানে এখন কিছু ছিল না, কেউই ছিল না। যেন সব আমার মনের ভুল, যেন আবার আমার ভ্রম হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই ছিল যে এই মেয়েটি এমন সময়ে কিভাবে এলো, আর এত নিঃশব্দে এলো যে আমি তার আসার আওয়াজ পর্যন্ত পাইনি। আমি কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বললাম, সেদিন আপনি যে টাকা দিয়েছিলেন তা আমার হিসাবে অনেক বেশি ছিল। তো সে খুব সহজভাবে বলল, বেশি ছিল না, আপনার কাজ খুশি হয়ে দিয়েছিলাম। আর যখন কেউ খুশি হয় তখন দেওয়ার ইচ্ছেও করে, আর যে পায় তার সম্মানও বেড়ে যায়। এটা শুনে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম, কারণ আমার মাথায় তো এটাই ছিল যে সে টাকা ভুল করে বেশি দিয়ে গেছে। কিন্তু এখন সে আবার এসেছিল, আর এবারও সে আমার জন্য কাজ নিয়ে এসেছিল। সে বলল, এবার এই ধরনের 5টা জোব্বা সেলাই করতে হবে, আর তারপর কাপড়ের একটা বড় থান সামনে রাখল। যখন আমি ওই কাপড়টা হাত দিয়ে ধরলাম, তখন সেটা সাধারণ কাপড়ের তুলনায় অনেক বেশি ওজনের মনে হলো, যেন কোনো লোহা বা চামড়ার স্তর দেওয়া কাপড়, বা যেন অনেকবার ভেজানো হয়েছে। কিন্তু আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম আর বললাম, ঠিক আছে, বলুন কতদিনের মধ্যে লাগবে। তারপর সে যা কথা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে বলতে লাগল, এই কাজের জন্য 50,000 টাকা দেব। আমি তাড়াতাড়ি বললাম, দেখুন, টাকা পেলে কারোর খারাপ লাগে না, কিন্তু 50,000 টাকা তো এই কাজের জন্য হয় না। এই কাজ বড়জোর 6-7 হাজারের, তো আপনি এত টাকা কেন দেবেন? সে হেসে বলতে লাগল, আমার আপনার কাজ পছন্দ, আর আমি দাম কাজের জন্য নয়, খুশির জন্য দিই। এটা শুনে আমি তো চুপ হয়ে গেলাম, কিন্তু মনে মনে কোথাও না কোথাও এই প্রশ্ন অবশ্যই ছিল যে ওই সাধারণ জোব্বায় এমন কি ছিল যা তার এত পছন্দ হলো। না তো আমি তাতে কোনো কারুকাজ করেছিলাম, না কোনো বিশেষ ডিজাইন দিয়েছিলাম, শুধু সাধারণ কালো রঙের জোব্বা ছিল। যাই হোক, আমি একটু লোভী হয়ে গেলাম, কারণ মানুষ যখন পরিশ্রম ছাড়াই বেশি পায় তখন সে মানা করে না। আর আমি বললাম যে ঠিক আছে, 5 দিন পর নিয়ে যাবেন। আমি পরের 5 দিনে ওই 5টা জোব্বাই তৈরি করে ফেললাম, আর 6ষ্ঠ দিনে তাকে ডাকলাম। সে ঠিক 6ষ্ঠ দিনেই এলো, আর এসে চুপচাপ একটা খাম থেকে 50,000 টাকা বের করে আমার কাউন্টারে রাখল আর নিঃশব্দে চলে গেল, কোনো কথা না বলে, কোনো প্রশ্ন না করে। আর আমি শুধু তাকে যেতে দেখছিলাম। আমাকে টাকা গুনতে সামনের দোকানে বসে থাকা লোকটা, যার কাপড়ের দোকান ছিল, সে দেখে ফেলেছিল। আমার হালাল কামাই ছিল। আমি গণনা চালিয়ে গেলাম আর টাকা পকেটে পুরে নিলাম। সেই মেয়েটি আবার এলো,
আর এবার সে আগের চেয়েও বেশি চুপচাপ আর রহস্যময় লাগছিল। তার চলার গতি এত হালকা ছিল যেন বাতাসে ভাসছে। আর যখন সে দোকানের ভেতর এলো তখন তার পায়ের আওয়াজ পর্যন্ত আসেনি। আর যখন সে আমার সামনে এসে দাঁড়ালো তখন আমার ভেতর এক অজানা ভয় আবার জেগে উঠল। কিন্তু আমি সেই ভয়টাকে ভেতরেই চেপে রাখলাম, কারণ আমার মনে এখন লোভ জায়গা করে নিয়েছিল। আমি তার সম্পর্কে কিছু ভাবার আগে তার কথা শুনতে চাইছিলাম, কারণ এখন আমি জেনে গেছিলাম যে যখন সে আসে তখন বরকত নিয়ে আসে। সে বলল, এবার আমাকে 10টা জোব্বা সেলাই করাতে হবে, আর এই কাপড় নাও, আর এই নাও 1 লাখ টাকা। আর সে ওই মোটা নোটের বান্ডিল আমার কাউন্টারে রাখল, আর কিছু না বলে ফিরে গেল আর দোকান থেকে বেরিয়ে গেল। আমি সেখানেই বসে রইলাম। অবাক হওয়া, খুশি আর ভয়, এই 3 আবেগ আমার ভেতর একসাথে তোলপাড় করছিল। আমি ভাবছিলাম যে এই মেয়েটি আসলে কে, আর এত বেশি টাকা কেন দিচ্ছে? সে কি আমার ভেতর বিশেষ কিছু দেখতে পায়, নাকি এসব কিছু অন্য কোনো কারণে হচ্ছে? আমার মনে বারবার এই প্রশ্ন জাগত, কিন্তু প্রতিবার আমি নিজেকে এটা বলে চুপ করিয়ে দিতাম যে পৃথিবীতে এমন মানুষও থাকে যাদের কথা সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা যায় না, আর আমি তাদের সম্পর্কে বেশি ভাবলে পাগল হয়ে যাব। কিন্তু সবকিছু আগের মতো থাকে না। একদিন এমন এলো যে আমি দোকানে বসে কাপড় কাটছিলাম যে বাইরে থেকে শোরগোল শোনা গেল। প্রথমে তো আমি এড়িয়ে গেলাম, কিন্তু যখন আওয়াজ তেজ হলো আর নাম ধরে আমাকে ডাকা হলো তখন আমি বাইরে বেরোলাম। দেখলাম বাজারের সব দোকানদার জমা হয়েছে, আর সবার মুখে রাগ আর সন্দেহের একটা মিশ্র ভাব। একজন আমাকে আওয়াজ দিয়ে বলল, এদিকে আয়, একটু কথা আছে। আমি এগোতেই তাদের মধ্যে একজন আমার কলার ধরল আর জোরে ঝাঁকুনি দিয়ে বলল, যখন থেকে তুই এখানে এসেছিস 3 মাস হয়ে গেছে, আর তোর দোকানে আজ পর্যন্ত একটা গ্রাহকও আসেনি। প্রতিদিন আমরা দেখি তুই একা বসে থাকিস, কিন্তু তবুও প্রতিদিন তুই টাকা গুনছিস আর মুখে হাসি থাকে। আমাদের সন্দেহ হচ্ছে যে বাজারে সম্প্রতি যে চুরি হয়েছে তাতে তোর হাত আছে। তোকে কেউ দেখেনি কারো সাথে কথা বলতে, আর তোর দোকানে কেউ আসেও না, তো তোর কাছে টাকা কোত্থেকে আসছে? এখন বল, চুরির মাল কোথায় লুকিয়েছিস? আমি এই অপবাদে একেবারে স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, তোমাদের কে বলল যে আমার কাছে কোনো গ্রাহক আসে না? আমার কাছে এক মেয়ে আসে যে কাপড় সেলাই করায়, আর সেই আমাকে টাকা দিয়ে যায়। এটা শুনে সবাই একে অপরের দিকে তাকালো, আর তারপর এক লোক বলল, আমরা সবাই এখানে পুরো দিন বসে থাকি, আর আজ পর্যন্ত আমরা তোর দোকানে কোনো মেয়েকে আসতে যেতে দেখিনি। আর যদি কোনো মেয়ে সত্যিই আসে তবে সে কি অন্য কোনো গ্রাম থেকে আসে? কারণ আমাদের গ্রামের তো কোনো মহিলা এই দোকানে আসে না। সবার ভয় আছে এই দোকান নিয়ে, সবাই ডরে আছে। আমি তাড়াতাড়ি বললাম, এই তো পরশুদিনেরই কথা, যখন সে এসেছিল আর কাপড় দিয়েছিল। আর আমি কাপড়ওয়ালার দিকে ইশারা করে বললাম, তুমিই বলো, তুমি তো সামনের দোকানে বসেছিলে, তুমি দেখেছিলে যখন সে টাকা দিয়ে গিয়েছিল? সে বড় তুচ্ছতাচ্ছিল্যের সাথে বলল, হ্যাঁ, আমি তোকে টাকা গুনতে দেখেছিলাম, কিন্তু আমি কোনো মেয়েকে দেখিনি। আমার তো ভিড়মি খাওয়ার দশা, যে এসব কি হচ্ছে? কি সত্যিই সে শুধু আমাকেই দেখা দেয়? কি সব কিছু যা আমি অনুভব করি তা শুধু আমার মনেই আছে? এরই মাঝে তারা সবাই আমার বিরুদ্ধে চলে যেতে লাগল, আর জোরে জোরে বলতে লাগল যে তুইই চুরি করেছিস, আর তোর থেকেই মাল পাওয়া যাবে। এক লোক তো এগিয়ে এসে আমাকে ঘুষি মারার জন্য তৈরি হয়ে গেল। আমি ভয়ে ভয়ে এদিক ওদিক তাকালাম, আর আমার নজর যেতেই দোকানের দিকে দেখলাম যে সেই নেকাব পরা মেয়েটি ওখানে দাঁড়িয়ে আছে, দোকানের ঠিক সামনে। আমি তাড়াতাড়ি বললাম, দেখো, ওই দাঁড়িয়ে আছে, ওই মেয়েটি, যার কথা আমি বলছিলাম। এখনই আমি তাকে ডেকে তোমাদের সামনে নিয়ে আসছি, যাতে তোমাদেরও বিশ্বাস হয়। যখনই আমি এগোলাম আর তাদের বললাম সরে দাঁড়াতে, যাতে তাকে ডাকতে পারি, তখন তারা আমার কলার ছেড়ে দিল। কিন্তু পিছিয়ে যেতেই তাদের মুখে এক ভয়ঙ্কর ভাব এলো, যেন তাদের গায়ের লোম খাড়া হয়ে গেছে। এক লোক বিড়বিড় করে বলল, ওখানে তো কেউ দাঁড়িয়ে নেই, মনে হচ্ছে তোর ওপর জিনের আছর হয়েছে। এটা শুনে আমারও অবস্থা খারাপ হয়ে গেল, আর বুক জোরে ধরফর করতে লাগল। আমি সেখানেই থেমে গেলাম, আর সেই মেয়েটির দিকে তাকালাম, তো সে তখনও সেখানেই দাঁড়িয়েছিল, একেবারে নিস্তব্ধ, কোনো নড়াচড়া ছাড়াই। আর তারপর হঠাৎ সে ওই লোকেদের দিকে তাকালো, আর বাতাসে নিজের হাতটাকে এমনভাবে ঘোরালো যেন একটা বৃত্ত টানল, যেমন কোনো অদৃশ্য শক্তিশালী বৃত্ত খুলছে। তারপর যে দৃশ্য আমার সামনে এলো তা অবিশ্বাস্য ছিল। ওই সব লোক যারা আমাকে ঘিরে রেখেছিল তারা এক এক করে যেন বেখবর হয়ে গেল, যেন তাদের স্মৃতি মুছে গেছে। আর তারা সবাই নিজের নিজের দোকানের দিকে চলতে শুরু করল। কেউ পেছনে ফিরে তাকালো না, কেউ আর প্রশ্ন করল না, বরং সবাই এমনভাবে চা খাওয়ায় মগ্ন হয়ে গেল যেন কিছুই হয়নি, যেন আমার কথা আর তাদের প্রশ্নের কোনো অস্তিত্বই নেই। আর সেই মেয়েটি তখনও দোকানের সামনে দাঁড়িয়েছিল আর আমাকে নিস্তব্ধভাবে দেখছিল। এখন আমি কি করতাম?
আমার অবস্থা অদ্ভুত হয়ে গিয়েছিল, আমার হাত কাঁপছিল, আমার পা জমে গিয়েছিল, আর আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে এসব কি আর কেন। আমি কি সত্যি এমন কোনো মখলুক বা সৃষ্টির সাথে জুড়ে গেছি যা মানুষকে দেখা দেয় না কিন্তু আমার জন্য বাস্তব? এখন আমি তার কাছে গিয়ে কি বলতাম আর কিভাবে তার কথা শুনতাম? আমি বুঝতে পারছিলাম না যে পা সামনে বাড়াবো নাকি পেছনে ফিরে যাব। আমি হাঁটতে হাঁটতে নিজের দোকানে চলে গেলাম, তার পাশ দিয়ে চলে গেলাম। সে আমাকে পাথর চোখে দেখতে থাকলো, আর তারপর আমার সামনে দাঁড়িয়ে গেল। আজ সে তার নেকাবও সরিয়ে দিল। সে ছিল খুব সুন্দরী। আমি বললাম, কে তুমি? আমার জাবান কাঁপছিল। তো সে বলতে লাগল, জিন জাদি আমি, তোকে দিয়ে কাজ করাই, আমাকে ভয় পেও না। আমি ওদের স্মৃতি মুছে দিয়েছি, ওরা কখনো তোমাকে প্রশ্ন করবে না। আমি বললাম, খোদার জন্য আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? সে বলতে লাগল, ভয় পাওয়ার দরকার নেই, শুধু আমাকে তোমাকে দিয়ে কাজ করাতে হতো, আর তোমাকে আমার ভালো লেগেছে। আমরা এই দোকানেই থাকি, আমার সাথে আরও কিছু আছে, তারা তোমাকে পছন্দ করে না, সেজন্যই তো ভয় দেখাচ্ছিল। কিন্তু আমি ওদের বুঝিয়ে দিয়েছি, এখন এমন কিছু হবে না, তুমি ভালো মানুষ, সেজন্যই আমরা তোমাকে কিছু বলিনি। আমি বললাম, আমি এই দোকানে কাজ করব না, আমি চলে যাচ্ছি। সে বলতে লাগল, পালিয়ে যাওয়ার দরকার নেই, বুদ্ধি দিয়ে কাজ নাও, আমি তোমাকে দিয়ে এই কাজ করাতে থাকব, আর তোমার কাজ চলতে থাকবে। আর এখন থেকে এই লোকগুলোও কখনো তোমাকে প্রশ্ন করবে না। কি সমস্যা? তোমার শুধু ভয় আছে তোমার ভেতর। আমি বললাম, ভয় খুব ভয়ঙ্কর আবেগ, মানুষকে পাগল করে দেয়। সে বলতে লাগল, ভয় পাওয়ার দরকার নেই, এখন আমি তো নিজের মুখও দেখিয়ে দিয়েছি, এটা আমার আসল মুখ নয়, কিন্তু কেন ভয় পাচ্ছ তুমি? আমি চুপ হয়ে গেলাম। সে কাপড়ের পুরো থান টেবিলে রাখল আর বলল, 15টা জোব্বা সেলাই করাতে হবে তোমার থেকে, আর এর মানে বোঝো যে কত টাকা পাবে তুমি? আমি চুপ হয়ে গেলাম। সে বলতে লাগল, ভয় পেও না, আল্লাহ তোমার রিজিক হয়তো এভাবেই লিখে রেখেছেন, শুধু কারো সাথে কথা বলো না, তোমার থেকে কেউ প্রশ্ন করবে না। আমি চুপ হয়ে গেলাম। আর এভাবেই আমার দোকানদারি চলল। জিনের জন্য জোব্বা সেলাই করি, আর আমি হলাম সিদা দর্জি। আমার আজও মনে আছে, যখন প্রথমবার আমি ওই জোব্বা সেলাই করেছিলাম, তখন তার বোতাম নিজে নিজেই লেগেছিল, সুতো নিজেই সুইয়ে ঢুকে গিয়েছিল, কাছি কোনো মানুষের হাত ছাড়াই চলত, আর আমার সামনে এক অদৃশ্য জগতের বাসিন্দাদের লাইন দাঁড়িয়ে থাকত। সবার কাছে নিজে নিজের মাপের চিরকুট থাকত। আর যখন আমি দিনভর কাজের পর ক্লান্ত হয়ে বসতাম, তখন আমার সামনে ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ আর পরোটা চলে আসত। এইসব জিনিস আকাশ থেকে তো নামতো না, কিন্তু কে বানাতো তা আমাকে দেখা যেত না। অনেকবার আমার কানে হাসির আওয়াজ আসত, কিন্তু যখন দেখতাম তো কেউ থাকতো না। হ্যাঁ, ওই জিনজাদি প্রায়ই দেখা দিত। কখনো বৃষ্টির জলের মতো চোখের মণিতে নামত, তো কখনো আগুনের গোলার মতো আমার অস্তিত্বে জড়িয়ে যেত। সে নিজের সম্পর্কে খুব কম বলতো, শুধু এটুকু বলতো যে আমরা অনেক পুরনো, শত শত বছরের পুরনো। আর যখন আমরা কোনো মানুষের সাথে সম্পর্ক বানাই, তখন তার সাথ কখনো ছাড়ি না। শুধু শর্ত এটাই যে তুমি কাউকে কিছু বলো না। আর যখন আমি একবার সাহস করে তাকে জিজ্ঞেস করলাম যে যদি আমি কাউকে বলে দিই তবে কি হবে, তো তার চোখ লাল হয়ে গেল, আর সে বলতে লাগল, তবে তোমার সব সেলাই খুলে যাবে, তোমার সেলাই উল্টো চলতে শুরু করবে, কাপড় নিজে নিজেই পুড়ে যাবে, আর দোকানে ঢোকা প্রতিটা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। আমি সেদিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই ছিল যে ভয় পাবার পরেও আমি দোকান ছাড়তে পারলাম না, কারণ প্রতি রাতে আমার ঘরে মোহর ভরা থলি আসত, আমার বাচ্চাদের স্কুলের ফি সময় দেওয়া হয়ে যেত, আমার স্ত্রীর ওষুধের ব্যবস্থা হয়ে যেত, আমার বৃদ্ধ বাবা মার পাতে মাংস জুড়তে লাগল, আমার বাড়ির ছাদ যা বছরের পর বছর ধরে চুইয়ে পড়ত তা হঠাৎ ঠিক হয়ে গেল। আর পাড়া প্রতিবেশীরা অবাক ছিল যে সিদা দর্জি রাতারাতি বড়লোক কিভাবে হয়ে গেল। কিন্তু আমি কাউকে কিছু বলতে পারলাম না, শুধু সেলাই করে গেলাম, জোব্বা তৈরি হতে থাকল, আর চা আসতে থাকল, আর পরোটা পেটে থাকলাম। আর কখনো কখনো যখন দেরি হয়ে যেত, তখন জিনজাদি আমাকে নিজে বাড়ি ছাড়তে আসত। সে সবসময় নেকাবে থাকত, কিন্তু তার চোখের দ্যুতি আমার স্বপ্নেও আসত। আর যখন আমার স্ত্রী জিজ্ঞেস করত, তুমি কোথায় ছিলে, তো আমি শুধু এটুকু বলতাম, দোকানে কাজ বেশি ছিল, আর সে চুপ হয়ে যেত। তারপর একদিন যখন আমি সেই জিনজাদিকে জিজ্ঞেস করলাম, তুমি কি শুধু কাজের জন্যে আমার সাথে আছো, তো সে বড় অদ্ভুত কথা বলল, সিদা, তুমি প্রথম মানুষ যাকে আমি ভালোবেসেছি, আর যাকে আমি ক্ষতি পৌঁছাইনি। তুমি শুধু সেলাই করতে থাকো, আর বদলে আমি তোমাকে সুখে রাখব। সেদিন আমার ভেতর থেকে সব ভয় বেরিয়ে গিয়েছিল, আর আমি জোব্বা সেলাই করাকেই নিজের ভাগ্য মেনে নিয়েছিলাম। আর এখন বছরের পর বছর পরেও আমি সেই সিদা দর্জি যে জিনদের জন্যে কাপড় সেলাই করে, আর প্রতিদিন মোহর গোনে, কিন্তু কাউকে কিছু বলে না, কারণ এটাই শর্ত। আর আমি জানি যে যদি আমি মুখ খুলি, তবে আমার সেলাই উল্টো হয়ে যাবে, আমার গিঁট খুলে যাবে, আমার কাঁচি ভেঙে যাবে, পরোটা আর চা উধাও হয়ে যাবে। তাই আমি চুপ আছি,
কারণ আমি হলাম সিদা দর্জি, জিন জাদির দর্জি।